Welcome back to the Sumon's Grammar World. Today I will discuss with you about a very important topics. Viewers, আজকে আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের প্রাণ যাকে বলে দ্য হার্ডকোর অফ ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করতে এসেছি। তো ভিউয়ার্স, ইংলিশ গ্রামারের যে হার্ডকোর সেটাকে বলা হয় টেন্স, অর্থাৎ টেন্স মানে কাল। ভিউয়ার্স, এই কাল বা টেন্স এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ আমরা সামনে যখন ভয়েস চেঞ্জ করতে যাব বা ডিগ্রি করতে যাব, ন্যারেশন করতে যাব বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে যাব, যাই করতে যাই না কেন আমরা যদি এই টেন্সটা রেখে যাই তো কোনোভাবে আমাদের সেটা পসিবল হবে না ওই সমস্যাগুলো সলভ করা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব টেন্স নিয়ে। তো ভিউয়ার্স, টেন্স কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে, বা এই টেন্সটা আমরা কেন শিখব। ভিউয়ার্স, স্বাভাবিকভাবে আমরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আমরা টেন্স শিখি, কিন্তু আসলে টেন্স শেখার উদ্দেশ্যটা শুধু পরীক্ষায় ভালো করায় না। কারণ আপনি কোনো কিছু রাইটিং বলেন আর স্পিকিং বলেন, সেখানে যদি আপনার সেন্টেন্স স্ট্রাকচার বা ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করতে হয় তো অবভিয়াসলি আপনাকে আগে জানতে হবে টেন্স। তো ভিউয়ার্স, এই টেন্স বা কাল কাকে বলে সেটা আগে আমরা জানি। ভিউয়ার্স, টেন্স বা কাল হলো ক্রিয়া সংগঠিত হওয়ার সময়, অর্থাৎ যে সময় ক্রিয়া সংগঠিত হয় সেই সময়টাকেই টেন্স বা বাংলায় যাকে কাল বলে। ভিউয়ার্স, পৃথিবীতে যত ক্রিয়াই সংগঠিত হোক না কেন, তিন কাল ব্যতিরেখে কোনো ক্রিয়াই সংগঠিত হতে পারে না। হয় ক্রিয়াটি অতীতে সংগঠিত হয়েছিল, না হয় ক্রিয়াটি বর্তমানে সংগঠিত হয়, নতুবা ক্রিয়াটি ভবিষ্যতে সংগঠিত হবে। অর্থাৎ এই কালের বিস্তারের উপর নির্ভর করে টেন্সকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। ভিউয়ার্স, এই প্রধান তিনটি টেন্স হলো প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল এবং ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো ভিউয়ার্স, আজকে আমি কিভাবে অল্প সময় এবং স্বল্প অনায়াসে আমরা এই টেন্সের স্ট্রাকচারগুলো আমরা শিখতে পারি এবং এই টেন্স ব্যবহার করে আমরা মেক সেন্টেন্স করতে পারি বা আমরা সামনের গ্রামাটিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারি। তো ভিউয়ার, সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই টেন্স বা ক্রিয়া নিয়ে আলোচনা করার আগে আমাদের আনুষঙ্গিক আরও কিছু ব্যাপার জানতে হবে। ভিউয়ার্স, প্রথমে আমাদের জানতে হবে নাম্বার সম্পর্কে। ভিউয়ার্স, নাম্বার কি সেটা আমি বলি। নাম্বারস হলো সংখ্যার ধারণা, অর্থাৎ কোনো বিষয়বস্তু বা ব্যক্তি তার সংখ্যা একটা না একের অধিক এটা বুঝিয়ে দেয় যে ওয়ার্ডগুলো তাকেই মূলত নাম্বার বলা হয়। ভিউয়ার্স, এই নাম্বার দুই প্রকার, একটা হলো সিঙ্গুলার নাম্বার, অন্যটা প্লুরাল নাম্বার। অর্থাৎ একটা জিনিস বোঝালে তাকে সিঙ্গুলার বলা হয় আর একের অধিক বোঝালে তাকে প্লুরাল বলা হয়। তো ভিউয়ার্স, সিঙ্গুলার নাম্বার অন, প্লুরাল নাম্বার অন প্লাস, অর্থাৎ একের অধিক বোঝালে সেটা প্লুরাল। ভিউয়ার্স, তারপর আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হলো পার্সন। ভিউয়ার, পার্সন মানে পুরুষ। পার্সন প্রধানত তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ভিউয়ার, ফার্স্ট পারসন আমি আমরা, সেকেন্ড পারসন তুমি তোমরা, থার্ড পারসন সে তারা বা যে কোনো নাম। তো ভিউয়ার্স, এই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন বাদে পৃথিবীতে আর যা কিছু আছে সব কিছুই থার্ড পারসন। তো ভিউয়ার্স, এই নাম্বার এবং পারসন আমাদের টেন্স গঠন করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিউয়ার্স, আমরা তারপর আর যে ব্যাপারটা জানতে হবে আমাদের সেটা হলো ভিউয়ার্স ভার্বের ফর্ম। ভিউয়ার্স, ভার্বের যে প্রধান ফর্ম আছে তিনটা, বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ভিউয়ার্স, এই বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের বাইরেও আর দুটো ভার্বের ফর্ম আছে, সেটা হলো বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে গঠন হয়, সেটাকে বলা হয় V4, এবং আর একটা ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়ে গঠিত হয় তাকে বলা হয় V5। ভিউয়ার্স, এই V5 অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। ভিউয়ার্স, এখানে আর একটা কথা বলে রাখি যে টেন্স শিখতে হলে আমাদের আর যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভিউয়ার্স, আমি আমার গত ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আলোচনা করেছিলাম। আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো কোনো একটা সাবজেক্টের উপর ভার্বের যে ডিপেন্ডেন্ট, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বও সিঙ্গুলার হবে, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে। তো ভিউয়ার্স, আমাদের মাথায় এই টেন্স গেঁথে নেওয়ার আগে আনুষঙ্গিক যে তিনটে ব্যাপার জানতে হবে সেই তিনটে ব্যাপার হলো পারসন, নাম্বার এবং এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ভিউয়ার্স, এই তিনটা জিনিস আমাদের মাথায় যদি থাকে তো আমাদের টেন্স শিখতে একেবারেই অল্প সময় লাগবে। তো ভিউয়ার্স, আমি প্রথমেই আলোচনা করব যে আমাদের যে তিনটা প্রধান যে টেন্স আছে সেটা হলো প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদের সাথে এটা আলোচনা করব যে আসলে যে
কোন ক্লু ওয়ার্ডগুলো দেখলেই আমরা প্রথমেই কোনো একটা সেন্টেন্স দেখেই সেটা বুঝে নিতে পারবো যে এটা বর্তমানকাল, অতীতকাল না ভবিষ্যৎকাল। ভিউয়ার্স, সেই ক্লু ওয়ার্ডগুলো অর্থাৎ প্রধান যে তিনটা টেন্স, এই প্রধান তিনটা টেন্সের যে ক্লু ওয়ার্ডগুলো, সেই ক্লু ওয়ার্ডগুলো আমি একটু বলি। ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রেজেন্ট টেন্সের যে ক্লু ওয়ার্ডগুলো সেটা হলো ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ। ভিউয়ার্স, কোনো একটা সেন্টেন্সে যদি আমরা ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ বা ভি অন বা V3, V4, V5 এইগুলো দেখেই কিন্তু আমরা সেটা প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে নিতে পারবো যে এটা আসলে প্রেজেন্ট টেন্স। ভিউয়ার্স, এবার আসি আমরা পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের যে ক্লু ওয়ার্ডগুলো, সেই পাস্ট টেন্সের ক্লু ওয়ার্ডগুলো হলো ভিউয়ার্স V2 অর্থাৎ ভার্বের দ্বিতীয় রূপ বা পাস্ট ফর্ম। ভিউয়ার্স, এছাড়া আছে ডিড। ভিউয়ার্স, তারপরে যেটা আছে সেটা হলো ওয়াজ, ওয়ার অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা এই V2 ভার্বের দ্বিতীয় রূপ ডিড বা ওয়াজ, ওয়ার দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ওটা আসলে পাস্ট টেন্স। ভিউয়ার্স, এখন আমরা ফিউচার টেন্সের যে ক্লু ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখব। ভিউয়ার্স, ফিউচার টেন্সের ক্লু ওয়ার্ডগুলো হলো শ্যাল, উইল, V1, V3 এবং V4। ভিউয়ার্স, আমাদের যে প্রধান তিনটা টেন্স তার ক্লু ওয়ার্ডগুলো এই প্রেজেন্ট টেন্স ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, পাস্ট টেন্স V2 ডিড, ওয়াজ, ওয়ার এবং ফিউচার টেন্স শ্যাল, উইল এবং এই V1, V3 এবং V4। ভিউয়ার্স, এইগুলো হলো টেন্স জানার আগের যে প্রাথমিক স্টেপ, সেই স্টেপগুলো। ভিউয়ার্স, এখন আমরা এই যে তিন প্রকারের টেন্স আছে, এই টেন্সের আবার প্রত্যেকের চারটা করে প্রকারভেদ আছে। ভিউয়ার্স, এই চারটা করে প্রকারভেদগুলো এখন আমরা দেখব। ভিউয়ার্স, সিম্পল বা ইনডিফিনাইট অর্থাৎ প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনাইট, পাস্ট সিম্পল বা ইনডিফিনাইট, ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনাইট। ভিউয়ার্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তারপর আসি ভিউয়ার্স প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। তারপর ভিউয়ার্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভিউয়ার্স, এই যে আমাদের মোট তাহলে এখানে 3 প্রকার আর এখানে মোট 4 প্রকার, তাহলে মোট আমাদের 12 প্রকারের টেন্স, 12 প্রধান টেন্স। তো ভিউয়ার্স, আমরা আজকে শিখব যে কিভাবে একেবারেই সহজ পদ্ধতিতে আমরা এই 12টা টেন্সের স্ট্রাকচার মাথায় গেঁথে নিতে পারি, যাতে আমাদের বাংলা বাক্যের ক্রিয়ার সাহায্য ছাড়াও আমরা টেন্স গঠন করতে পারি, আবার আমরা বাংলা বাক্যের ক্রিয়ার সাহায্য নিয়েও টেন্স গঠন করতে পারি। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা যদি এই 3টা টেন্সের একটা একটা টেন্স করে আলোচনা করি, অর্থাৎ আমরা যদি প্রথমে যে সিম্পল বা ইনডিফিনাইট, এটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটেরই একসাথে সিম্পল টেন্সটা বা ইনডেফিনাইট টেন্সটা শিখে নিই, তাহলে আমাদের সহজ হবে। ভিউয়ার্স, তাহলে আমরা প্রথমেই এই যে প্রেজেন্ট টেন্স, এই প্রেজেন্ট টেন্স আমরা কিভাবে শনাক্ত করতে পারি বা কিভাবে আমরা এই প্রেজেন্ট টেন্স দিয়ে সেন্টেন্স গঠন করতে পারি বা এই কোন কোন ক্লু ওয়ার্ডগুলো দেখে আমরা এই প্রেজেন্ট টেন্সটা নির্ণয় করতে পারি, সেটা আমি এখন আপনাদের দেখাবো। ভিউয়ার্স, প্রথমেই দেখে নেওয়া যাক প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল টেন্সের স্ট্রাকচারটা কেমন। ভিউয়ার্স, সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। ভিউয়ার্স, সাবজেক্ট প্লাস V1, এই V1 এর এখানে ভিউয়ার্স V5 হতে পারে, সাবজেক্ট প্লাস V1 অথবা V5 প্লাস অবজেক্ট। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি প্রথমে একটা সাবজেক্ট আসে এবং তারপরেই V1 আসে অথবা V5 আসে, অর্থাৎ ভার্বের সাথে S বা ES আসে এবং তারপরে একটা অবজেক্ট থাকে, তাহলে অনায়াসে আমরা বুঝতে পারবো যে ওটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ভিউয়ার্স, আমি একটু এক্সাম্পল দেই, আপনারা লক্ষ্য করুন। আই ইট রাইস। ভিউয়ার্স, আমি ভাত খাই। ভিউয়ার্স, আমি শুধু এখানে ভার্বের ফর্মটা লিখলাম। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। ভিউয়ার্স, এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো লক্ষ্য করুন, আই ইট রাইস অর্থাৎ আমি খাই ভাত, কিন্তু ইংলিশে সাবজেক্টের পরে ভার্ব আসে, তারপরে অবজেক্ট আসে, কিন্তু এটা যদি আমরা বাংলা বাক্যে লিখতাম তখন কেমন হতো, যে আমি
ভাত খায়। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে কিন্তু প্রথমে সাবজেক্ট আসতো, তারপরে অবজেক্ট আসতো, তারপরে ভার্ব আসতো। তো ভিউয়ার যেহেতু ইংলিশ এবং বাংলা দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ, দুটো আলাদা ভাষা, তো অবশ্যই এদের মধ্যে কিছু স্বাতন্ত্র্যতা আছে। যদি আপনি ফ্রান্স, জার্মান বা চীন অন্য অন্য দেশের ভাষা শিখতে যান, সেখানেও দেখবেন কিছু বৈচিত্র্যতা আছে বা তাদের স্বাতন্ত্র্যতা আছে। তো ভিউয়ার্স লক্ষ্য করুন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা দেখলাম যে সাবজেক্ট প্লাস V1 অথবা V5 প্লাস অবজেক্ট। ভিউয়ার্স এখন আমি V5 এর একটা এক্সাম্পল দেখাই। ভিউয়ার্স যদি এমন হতো হি ইটস রাইস, সে ভাত খায়। ভিউয়ার্স হি ইটস রাইস, সে ভাত খায়, আমরা এখানে শুধু ভার্বের রূপটাই বাংলায় লিখছি, অন্যটা লিখছি না। হি ইটস রাইস। ভিউয়ার্স ওখানে আমি বলছিলাম যে এখানে যে ভিউয়ার্স এখানে সিম্পল বা ইনডিফিনিট টেন্সের যে নোট ছিল, অর্থাৎ যেটা আপনাকে মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। ভিউয়ার্স থার্ড পারসন কি সেটা আপনাদের এখানে মনে আছে? থার্ড পারসন আমি, আমরা, তুমি, তোমরা বাদে আর যা কিছু আছে সবই থার্ড পারসন। তাহলে হি অবভিয়াসলি একটা থার্ড পারসন। এবং আমরা যে নাম্বার শিখেছিলাম যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, একটা বোঝালে সেটা সিঙ্গুলার, তো অবভিয়াসলি এটা একটা সিঙ্গুলার নাম্বার। তো যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার তো অবভিয়াসলি এর ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। তো ভিউয়ার্স এখন আমরা বলি যে আসলে কোন ভার্বগুলোর শেষে ইএস এবং কোন ভার্বগুলোর শেষে শুধু এস যোগ করতে হয়। ভিউয়ার্স যে ভার্বগুলোর শেষে CH ডবল এস এক্স ও থাকে এই ভার্বগুলোর শেষে ইএস যোগ করতে হয়। ভিউয়ার্স CH ডাবল এস এক্স ও এই ভার্বগুলোর শেষে আমাদের ইএস যোগ করতে হবে এবং বাকি যে ভার্বগুলো থাকে তার শেষে শুধু এস যোগ করলেই যথেষ্ট। ভিউয়ার্স এখন আমরা দেখব যে আসলে এই যে সিম্পল ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স, এই সিম্পল ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের বাংলা বাক্যে ক্রিয়ার রূপটা কেমন হয়, বা যদি সেই সেন্টেন্সটা ইংলিশে না হয়ে বাংলায় হয় তখন আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ভিউয়ার্স বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি রস্বই অন্তস্থ অ এ ইত্যাদি থাকে তাহলেই সেটা কিন্তু এই সিম্পল বা ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স হয়। ভিউয়ার্স লক্ষ্য করুন আমি খাই, রস্বই খাই, সে খায় অন্তস্থা, তিনি, সে যায়, রস্বই, সে করে এ, সে করে এ। ভিউয়ার্স এই রস্বই অন্তস্থ অ এই বাংলা বাক্যের শেষে যদি থাকে তাহলে আমরা সেটা বুঝে নেব যে এটা সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট। ভিউয়ার্স আমরা এখন দেখব যে আসলে এই সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে যদি ইন্টোগেটিভে থাকে তখন তার রূপটা কেমন হয়। ভিউয়ার্স যদি ইন্টোগেটিভে থাকে তখন তার রূপটা কেমন হতে পারে। ভিউয়ার্স আমি আপনাদের বলি যে আমি যে ক্লু ওয়ার্ডগুলো এখানে বলছিলাম ডু, ডাজ, হ্যাভ, হ্যাজ, তো এখন এই ডু, ডাজ, হ্যাভ, হ্যাজগুলো নিয়ে আমরা দেখবো, এদের ব্যবহার দেখবো। ভিউয়ার্স কোনো একটা সেন্টেন্সকে যদি আমরা ইন্টোগেটিভ করতে চাই তবে অবভিয়াসলি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়, আর যদি সেটাকে নেগেটিভ করতে চাই তাহলে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে একটা নট যোগ করতে হয়। তো ভিউয়ার্স আমরা সেই একই সেন্টেন্সটা দিয়ে এটাকে ইন্টোগেটিভ করার চেষ্টা করি। ভিউয়ার্স লক্ষ্য করুন ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়। তো ভিউয়ার্স সে কি ভাত খায় এটা ইন্টোগেশন। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি তাহলে কেমন আসে? হি ডাজেন্ট ইট রাইস, সে ভাত খায় না। সে কি ভাত খায়? সে ভাত খায় না। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে যদি আপনাদের প্রশ্ন থাকে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তো ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে, তাহলে এখানে এটার পরে কেন আমাদের এস বা ইএস যোগ করতে হলো না। ভিউয়ার্স লক্ষ্য করুন এই ডাজ এখানে প্রথমে আসার কারণেই এটা যে প্রেজেন্ট সিম্পল সেটা এই ডাজেই বুঝিয়ে দিচ্ছে। তো নতুন করে এখানে যদি আমরা এস বাই এস যোগ করি তাহলে সেটা কিন্তু বাহুল্য দেশে দুষ্ট হয়। তো যেহেতু ভিউয়ার্স আমাদের আরও একটু মনে রাখতে হবে যে এই ডু ডাজ ডিড, এই ডু ডাজ ডিড এই ভার্বগুলোর শেষে কখনোই ভার্বের
প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম আসে না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের একটু বলে রাখি, এই ডু, ডাজ, হ্যাভ, অ্যাজ, ওয়াজ, ওয়্যার এগুলো মূলত কি ভিউয়ার্স, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব। তো ভিউয়ার্স, হেল্পিং ভার্বের কাজ হলো যে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে একটা পূর্ণ অর্থ প্রকাশ করার জন্য, অর্থাৎ যে ভার্বগুলোর নিজস্ব কোনো অর্থ নাই কিন্তু প্রিন্সিপাল ভার্বকে সহায়তা করে কোনো একটা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে, তাকেই মূলত হেল্পিং ভার্ব বলে ভিউয়ার্স, বা একে সাহায্যকারী ভার্ব বলে বাংলায়। তো ভিউয়ার্স, আমরা দেখলাম যে কিভাবে একটা সিম্পল প্রেজেন্ট টেন্সকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করা যায়। তো ভিউয়ার্স, আমরা এখন দেখব যে আসলে এই সিম্পল প্রেজেন্ট টেন্সকে কীভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ, অর্থাৎ যে না বোধক বা প্রশ্নবোধক না বোধক ভিউয়ার্স কেমন করা যেত। তাহলে দেখেন, ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না। ভিউয়ার্স লক্ষ্য করুন, ডাজেন্ট হি ইট রাইস, সে কি ভাত খায় না, অর্থাৎ সে ভাত খায় ভিউয়ার্স। তো এই ছিল হচ্ছে সিম্পল ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা এমন হলো সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ কোনো একটা সাবজেক্টের পরেই যদি V2 আসে এবং তারপরে একটা অবজেক্ট আসে, তো অবভিয়াসলি আমরা সেটা বুঝে নেব সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি অ্যাট রাইস, সে ভাত খায়। ভিউয়ার্স সরি, হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। ভিউয়ার্স, হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। ভিউয়ার্স, খেয়েছিল আগে আমি বলেছি ভিউয়ার্স, এখানে শুধু আমরা ভার্বের বাংলাটা লিখব, অন্যটা লিখব না। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি অ্যাট রাইস অর্থাৎ সে ভাত খেয়েছিল, অর্থাৎ কাজটা কখন সংগঠিত হয়েছিল, কাজটা অতীতে সংগঠিত হয়েছিল। যেহেতু আমাদের পাস্ট টেন্স বা অতীতকাল, অর্থাৎ অতীতের যত ঘটনা ঘটে বা যত ক্রিয়া সংগঠিত হয় সেগুলোই মূলত এই পাস্ট টেন্স। তো ভিউয়ার্স, এই পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরেই ভার্বের সেকেন্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট। এবং ভিউয়ার্স, এখানে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে কী কী থাকতে পারে সেটা আমরা একটু দেখি। ভিউয়ার্স, ল, লম, ত, তম, লাম, তাম। ভিউয়ার্স লক্ষ্য করুন যে সে ভাত খেয়েছিল, এখানে কিন্তু ল আছে। আমরা খেলতাম, তাহলে এখানে তাম আসে। সে গিয়েছিল, ল আসে। আমরা খেলেছিলাম, আমরা করতাম। তো ভিউয়ার্স, এই ল, লম, ত, তম, লাম, তাম এগুলো যদি কোনো ক্রিয়ার শেষে থাকে তো আমরা অবভিয়াসলি সেটা বুঝে নেব যে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন ভিউয়ার্স কথা হলো যে এই পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে অক্সিলারি ব্যবহার করে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স করা যায়। ভিউয়ার্স, তো আমরা এখানে ক্লু ওয়ার্ডে আর একবার আসি। পাস্ট টেন্সে এখানে দেখেন ভিউয়ার্স, ওয়াজ, ওয়্যার এবং V2 এবং ডিড। তো আমরা এখানে যে অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্ব একটাই আছে, সেটা হলো ডিড। এবং এই ডিড যেহেতু একটা, সেহেতু সমস্ত নাম্বার পার্সনে আমাদের এই একটা ডিড ব্যবহার করলেই হবে। ভিউয়ার্স, এই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতাম তাহলে কেমন আসতো দেখুন, ডিড হি ইট রাইস, সে কি ভাত খেয়েছিল। অর্থাৎ একটা প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ডিড হি ইট রাইস। আগের মতোই আপনারা বলি, এখানে ডিড যেহেতু ডু, ডিড, ডাজ এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে, সেই জন্য এখানে ভি অন। ভিউয়ার্স, সেটাকে যদি আমরা নেগেটিভ করতাম তাহলে কি হতো, হি ডিডন্ট ইট রাইস, সে ভাত খেয়েছিল না, সে ভাত খেয়েছিল না। ভিউয়ার্স, তো এখন আপনাদের আর একটা কথা বলি যে এই যে V2 যে আমরা 5 প্রকার ভার্বের ফর্ম পেলাম, এই 5 প্রকার ফর্মের মধ্যে V2টা শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এই V2 অন্য কোনো টেন্সে বা অন্য কোনো সেন্টেন্সেই ইউজ করা হয় না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো এখন আমরা দেখব যে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পলটা কেমন। ভিউয়ার্স লক্ষ্য করুন, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বিহন, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সের প্রথমে যদি সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল প্লাস বিহন থাকে তাহলে ওটা অবভিয়াসলি একটা
সিম্পল ফিউচার টেন্স। ভিউয়ার লক্ষ্য করুন, আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। ভিউয়ার্স লক্ষ্য করুন যে আমি ঢাকা যাব, তার মানে এই কাজটা অতীতেও না, বর্তমানেও না, ভবিষ্যতে, যে আমি ঢাকা যাব, হয়তো আমি আগামীকাল ঢাকা যাব। তো ভিউয়ার্স এই সেন্টেন্সটাই মূলত ফিউচার ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স এখন ফিউচার ইনডিফিনিট টেন্সে আসলে বাংলা বাক্যে কী কী থাকে আমরা সেটা এখন একটু দেখব। ভিউয়ার্স আর একটা এক্সাম্পল দেখি, তারপরে আমরা বাংলা বাক্যটা দেখি। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি উইল গো টু ঢাকা, সে ঢাকা যাবে। ভিউয়ার্স আমি ঢাকা যাব এবং সে ঢাকা যাবে। তো ভিউয়ার্স এখানে গোটা হলো ভার্ব, এখানে গোটা হলো ভার্ব। ভিউয়ার্স লক্ষ্য করুন যে ভার্বটা হলো গো, গো মানে যাওয়া। তো যাওয়া, যাওয়া, আমি যাব, সে যাবে। তো ভিউয়ার্স যখন আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি যাব, কিন্তু তখন তার বেলায় কি হচ্ছে যে সে যাবে। কিন্তু যদি ইংলিশে এরকম ভার্বের আলাদা আলাদা ফর্ম থাকতো তাহলে কিন্তু এই অক্সিলারি ভার্বগুলোর আর কোনো প্রয়োজন হতো না। ভিউয়ার্স যেহেতু ইংলিশে এরকম আলাদা আলাদা ভার্বের গঠন নেই, সেই জন্যই মূলত এই শ্যাল, এই উইল বা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড যতগুলো অক্সিলারি আছে তার প্রধান কারণটাই হলো ইংলিশে যেহেতু এরকম প্রত্যেকটা ভার্বের বাংলায় যেমন আছে যে ভিউয়ার্স ধরুন যে আমি ঢাকা যাব, সে ঢাকা যাবে, তিনি ঢাকা যাবেন, বাবা ঢাকা যাবেন, মা ঢাকা যাবেন। তো ভিউয়ার্স যেহেতু বাংলায় আমাদের এরকম অনেক ওয়ার্ড আছে ভার্ব বোঝানোর জন্য, ইংলিশে ভার্ব বোঝানোর জন্য ওয়ার্ড নাই, যার কারণে ভিউয়ার্স এই শ্যাল, উইল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এই ভার্বগুলোর ব্যবহার হয়। তো ভিউয়ার্স আই শ্যাল গো টু ঢাকা, আমি ঢাকা যাব। তাহলে ভিউয়ার্স আমরা লক্ষ্য করলাম যাব, সে ঢাকা যাবে। ভিউয়ার্স তো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি বে, ব, বেন অর্থাৎ ব, বে, বেন ইত্যাদি থাকে তো অবভিয়াসলি সেই বাংলা বাক্যটা হবে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্স। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন ব্যাপারটা কেমন আছে। আই শ্যাল গো টু ঢাকা, তাইলে শ্যাল আই গো টু ঢাকা, আমি কি ঢাকা যাব। এটাকে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করতাম তখন কি হতো, শ্যান্ট আই গো টু ঢাকা, অর্থাৎ আমি কি ঢাকা যাব না। বা যদি এমন হতো যে হি উইল গো টু ঢাকা, এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হতো তখন কি হতো যে ওন্ট হি গো টু ঢাকা, সে কি ঢাকা যাবে না। অর্থাৎ একই সাথে এটা নেগেটিভ এবং একই সাথে এটা ইন্টারোগেটিভ হতো। ভিউয়ার্স এখন কথা হলো যে কোথায় শ্যাল এবং কোথায় উইল বসবে। ভিউয়ার্স সাবজেক্ট যদি আই হয় তো আয়ের সাথে সবসময় শ্যাল হয় ভিউয়ার্স, এবং অন্য যে কোনো এনি নাম্বার পারসনেই সেখানে কিন্তু উইল হয়। তো ভিউয়ার্স শুধু শ্যালটা আয়ের সাথে হয় এবং অন্য যে কোনো নাম্বার পারসনে উইল হয়। সবগুলো টেন্সের সিম্পল বা ইনডিফিনিটটা শিখে নিলাম। তো আমরা এখন সবগুলো টেন্সের কন্টিনিউয়াস ফর্মটা কেমন সেটা শিখব। ভিউয়ার্স কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউ মানে কি, কন্টিনিউ মানে অবিরত চলা, অর্থাৎ যে কাজটা অবিরত চলতে থাকে, সেটা বর্তমানেই হোক বা সেটা অতীতেই হোক বা ভবিষ্যতেই হোক, যে ক্রিয়াটা চলমান অর্থাৎ অবিরত চলছে বা কোনো ঘটনা অবিরত ঘটছে বা সেটা রানিং আছে, তো এরকম রানিং থাকে যেগুলো, সেগুলোকেই মূলত কন্টিনিউয়াস বলে। অর্থাৎ যে ক্রিয়াটা চলমান সেটা বর্তমান, অতীত বা ভবিষ্যৎ হোক, সেটাকেই কন্টিনিউয়াস বলে। ভিউয়ার্স আমরা এখন বলি যে এই মোট 12 প্রকার টেন্সের মধ্যে কন্টিনিউয়াস কতটা আছে। ভিউয়ার্স এই 12 প্রকার টেন্সের মধ্যে কন্টিনিউয়াসই কিন্তু আছে 6টা, অর্থাৎ এই 12 টেন্সের অর্ধেকই কিন্তু কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো ভিউয়ার্স এখন আমরা এই যে কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার এই 3 প্রকারের কন্টিনিউয়াসটা এখন আমরা দেখব। ভিউয়ার্স প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা দেখি। ভিউয়ার্স লক্ষ্য করুন, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস V4 অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট।
ভিউয়ার্স কোনো একটা সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে এম ইজ আর এবং ভি ফোর অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ থাকে এবং অবজেক্ট থাকে তো অবভিয়াসলি সেটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ভিউয়ার্স এখন কথা হলো এখানে অক্সিলারি আছে এম ইজ আর, এখন কোন নাম্বার পার্সনের সাথে কোন অক্সিলারিটা বসবে সেটা আমরা একবার দেখি। ভিউয়ার্স এখান থেকে ইজটা হলো সিঙ্গুলার, আরটা হলো প্লুরাল, এমটা হলো শুধু আয়ের সাথে বসে, অর্থাৎ যদি সাবজেক্ট আই হয় তো আয়ের সাথে এম বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ইজ বসে এবং অন্য সকল জায়গায় আর বসে। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই অ্যাম ইটিং ম্যাঙ্গো, আমি আম খাচ্ছি। ভিউয়ার্স লক্ষ্য করুন, আমি আম খাচ্ছি, আই অ্যাম ইটিং ম্যাঙ্গো, আমি আম খাচ্ছি। ভিউয়ার্স যদি সে আম খায় তখন কি হয় যে হি ইজ ইটিং ম্যাঙ্গো, অর্থাৎ সে আম খাচ্ছে, সে আম খাচ্ছে। ভিউয়ার্স লক্ষ্য করুন এখানে এম ইজ আর, এই এম ইজ আর এর মধ্যে ইজটা হলো সিঙ্গুলার, এমটা হলো সিঙ্গুলার, এমটা ফার্স্ট পারসন আয়ের সাথেই শুধু বসে এবং ইজটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে এবং বাকি যে আরটা সেটা অন্য ক্ষেত্রে বসে। ভিউয়ার্স আর এর ব্যবহারটা আমরা একবার দেখি, দে আর প্লেয়িং কার্ড, তারা কার্ড খেলছে বা তারা তাস খেলছে। ভিউয়ার্স এখানে কিন্তু লক্ষ্য করুন বাংলা বাক্যের ক্রিয়া এসেছে খাচ্ছি, খাচ্ছে, খেলছে। তো ভিউয়ার্স বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসেন, তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে তাহলেই সেই ক্রিয়াটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। এটা আমাদের মনে রাখতে হবে যে ভিউয়ার্স যেমন আই অ্যাম ইটিং ম্যাঙ্গো, আমি আম খাচ্ছি, হি ইজ ইটিং ম্যাঙ্গো, সে আম খাচ্ছে, দে আর প্লেয়িং কার্ড, তারা কার্ড খেলছে। ভিউয়ার্স এখানে আমি আর একটু বলি, যেহেতু দেখেন খাচ্ছি, খাচ্ছে, খেলছে, এখানে কিন্তু ক্রিয়ার রূপের পরিবর্তন আসছে এবং আমাদের এই যে খাচ্ছি, খাচ্ছে এই দুটোর কিন্তু আলাদা রূপই আছে। যেহেতু ইংলিশে আগেই বলছিলাম যে এই ক্রিয়ার কোনো আলাদা রূপ নাই, সেই জন্যই এই অক্সিলারি ভার্বগুলোর ব্যবহার করতে হয়। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই অ্যাম ইটিং ম্যাঙ্গো, আমি আম খাচ্ছি, হি ইজ ইটিং ম্যাঙ্গো, সে আম খাচ্ছে। তো ভিউয়ার্স এখানে যদি হতো যে বাবা আম খাচ্ছেন তখন কি হতো যে বাবা আম খাচ্ছেন, তখন কিন্তু খাচ্ছেন অর্থাৎ খাচ্ছি, খাচ্ছে, খাচ্ছেন তিনটারই কিন্তু রূপ আমাদের বাংলা বাক্যে আছে। বাট ইংলিশে এই রূপগুলো না থাকার কারণেই কিন্তু এই রূপগুলো গঠন করা হয় এই অ্যাম ইজ আর এই হেল্পিং ভার্বগুলো দিয়ে। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যে কীভাবে ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ করা যায়। তো ভিউয়ার্স ইন্ট্রোগেটিভ করতে হলে সাবজেক্টের আগেই ঠিক অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়। তো যদি আমরা এরকম বলি যে অ্যাম আই ইটিং ম্যাঙ্গো, অ্যাম আই ইটিং ম্যাঙ্গো, আমি কি আম খাচ্ছি। ভিউয়ার্স এটাকে যদি আমরা নেগেটিভ করি তখন কেমন হয় যে আই অ্যাম নট ইটিং ম্যাঙ্গো, অর্থাৎ আমি আম খাচ্ছি না। এটাকে যদি আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করি তখন কেমন আসে যে আরেন্ট আই ইটিং ম্যাঙ্গো, আমি কি আম খাচ্ছি না, তার মানে আমি আম খাচ্ছি, আমি কি আম খাচ্ছি না। ভিউয়ার্স যেহেতু এটা ট্যাগের একটা ব্যাপার আছে, এখানে তো অ্যামেন্ট না হয়ে তো এখানে সব সময় আরেন্ট হয়। তো ভিউয়ার্স এই ছিল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমরা এখন পাস্ট কন্টিনিউয়াস শিখব। ভিউয়ার্স পাস্ট কন্টিনিউয়াস হলো যে অতীতকালে কোনো একটা ক্রিয়া রানিং ছিল, অর্থাৎ অতীতকালে কোনো একটা ক্রিয়া সংগঠিত ছিল বা অবিরতভাবে চলছিল এমন কিছু বোঝাইলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়। এখন ভিউয়ার্স পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কেমন হয় সেটাই আমি দেখব। সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস V4, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। ভিউয়ার্স লক্ষ্য করুন, হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল। দে ওয়ার প্লেয়িং
ক্রিকেট। ভিউয়ার্স দেখেন দুটো ক্রিয়ায় কিন্তু রানিং ছিল, যে হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। তো ভিউয়ার্স অতীতকালে যখন কোনো ক্রিয়া রানিং থাকে অর্থাৎ কন্টিনিউয়াস থাকে, যে সেই ক্রিয়াটা অবিরতভাবে চলছিল, তো তখন সেই ক্রিয়াকেই মূলত এই পাস্ট কন্টিনিউয়াস বলে। ভিউয়ার্স এখন পাস্ট কন্টিনিউয়াসে আমরা বাংলা বাক্যে ক্রিয়ার শেষে কী কী দেখলাম, যে হি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল। তো ভিউয়ার পড়ছিল। দে ওয়ার প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলছিল। ভিউয়ার্স অতীতকালে বা এমন যদি হয় যে বাবা বই পড়ছিলেন, তখন কী হতো, ফাদার ওয়াজ রিডিং এ বুক, বাবা বই পড়ছিলেন। মা রান্না করছিলেন, তখন কী হতো, মাদার ওয়াজ কুকিং, মা রান্না করছিলেন। তো ভিউয়ার্স বাংলা বাক্যে ক্রিয়ার শেষে ছিল, ছিলেন, অর্থাৎ ছিল, ছিলেন, করছিলেন, তার মানে ছিল, ছিলেন, করছিলেন, ছিল, ছিলেন এবং লাম, আমি কাজটা করছিলাম। বা এটাকে যদি আমরা একটু সাধু ভাষায় বলতে যাই তখন আরও স্পষ্ট হবে, যে হি ওয়াজ রিডিং এ বুক, সে বই পড়িতেছিল। দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট খেলিতেছিল। মাদার ওয়াজ কুকিং রাইস, মা ভাত রান্না করিতেছিলেন। ফাদার ওয়াজ রিডিং এ বুক, বাবা বই পড়িতেছিলেন। তো ছিলেন, ছিল, এগুলোই যদি ক্রিয়ার শেষে থাকে তো অবভিয়াসলি আমরা বুঝে নেব যে সেটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ভিউয়ার্স এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে কিভাবে ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ করা যায় বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করা যায় সেটা আমরা একটু দেখি। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই ওয়াজ নট রিডিং এ বুক, আই ওয়াজ নট রিডিং এ বুক, অর্থাৎ আমি একটা বই পড়িতেছিলাম না। ভিউয়ার্স এটাকে যদি আমরা ইন্ট্রোগেটিভ করি তখন কেমন হয়, যে ওয়াজ আই রিডিং এ বুক, আমি কি একটা বই পড়িতেছিলাম। ভিউয়ার্স এটাকে যদি আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতাম তখন কেমন আসতো, ওয়াজেন্ট আই রিডিং এ বুক, আমি কি একটা বই পড়িতেছিলাম না, তার মানেও কিন্তু একই দাঁড়ায় যে আমি একটা বই পড়িতেছিলাম। তো ভিউয়ার্স এই ছিল আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা দেখব। ভিউয়ার্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস V4, অর্থাৎ সাবজেক্টের পরে যদি শ্যাল বি অথবা উইল বি আসে এবং সেটা ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয় অর্থাৎ V4 হয়, তবে সেটাই হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই শ্যাল বি রিডিং এ বুক, হি উইল বি ইটিং ম্যাঙ্গো। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই শ্যাল বি রিডিং এ বুক, আমি একটা বই পড়তে থাকবো বা পড়িতে থাকবো। হি উইল ইটিং ম্যাঙ্গো, সে আম খাইতে থাকবে। অর্থাৎ ভিউয়ার্স যেটা বলছিলাম যে কন্টিনিউয়াস মানে চলমান বা যে ক্রিয়াটা অবিরত চলছে। তো ভবিষ্যতে যদি কোনো ক্রিয়া এভাবে অবিরত চলতে থাকে বা অবিরত চলবে এমন বোঝায়, তখনই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। অর্থাৎ সাবজেক্টের পরে শ্যাল বি অথবা উইল বি আসে এবং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। ভিউয়ার্স যে আই শ্যাল বি রিডিং এ বুক, আমি একটা বই পড়িতে থাকবো। হি উইল বি ইটিং ম্যাঙ্গো, সে আম খাইতে থাকবে। মা রান্না করিতে থাকবে, তাহলে মাদার উইল বি কুকিং, বাবা বই পড়তে থাকবে। ফাদার উইল বি রিডিং। তো ভিউয়ার্স এইভাবে ভবিষ্যতে কোনো কাজ যে সংগঠিত হবে অর্থাৎ সেই কাজটা সংগঠিত চলতে থাকবে এভাবে বোঝায়, তবেই সেটা ফিউচার কন্টিনিউয়াস হয়। এখন ভিউয়ার্স এই ফিউচার কন্টিনিউয়াসটাকে কিভাবে আমরা নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করব সেটা একবার দেখি।
শ্যাল আই বি রিডিং, আমি কি পড়িতে থাকব। উইল হি বি রিডিং, সে কি পড়িতে থাকবে। অর্থাৎ ভিউয়ার্স বাংলা বাক্যে ক্রিয়ার শেষে আমরা একটু বলি যে বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যে এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সে বে, বো, বেন এগুলো যদি ক্রিয়ার শেষে থাকে তবেই সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ভিউয়ার্স আমরা এখন দেখব এটাকে কিভাবে নেগেটিভ করা যায়। হি উইল বি নট ইটিং, সে খাইতে থাকিবে না। তো এইভাবে যদি আমরা এটাকে আবার নেগেটিভ ইন্টারগেটিভ করতাম তখন কি হতো যে ওন্ট হি উইল বি রিডিং, ওন্ট হি উইল বি রিডিং, সে কি পড়িতে থাকিবে না। তো ভিউয়ার্স এই ছিল আমাদের 3 প্রকারের কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ ভিউয়ার্স কন্টিনিউয়াস টেন্সে টেন্স হলো সেই টেন্স যে টেন্সের ক্রিয়াগুলো চলমান থাকে, অর্থাৎ যে ক্রিয়াগুলো অবিরতভাবে চলমান থাকবে, সেটা বর্তমান হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অতীতে হলে পাস্ট কন্টিনিউয়াস, এবং সেটা যদি ভবিষ্যৎকে নির্দেশ করে তাহলে সেটা ফিউচার কন্টিনিউয়াস। আমরা প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা দেখব যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন। ভিউয়ার্স সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ ভিউয়ার্স কোনো একটা সেন্টেন্সে যদি প্রথমেই সাবজেক্ট এবং তারপর একটা হ্যাভ অথবা হ্যাজ থাকে এবং তারপর একটা V3 থাকে তো অবভিয়াসলি আমরা বুঝে নেব সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন ভিউয়ার্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে বাংলা বাক্যে ক্রিয়ার রূপটা কেমন হয় বা কি দেখে আমরা বুঝতে পারবো যে সেটা বাংলা বাক্যে কি দেখে বুঝতে পারবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটা নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স আমরা একটা এক্সাম্পল দেখাই। I have eaten mango, আমি আম খেয়েছি। eaten খেয়েছি। I have eaten mango, আমি আম খেয়েছি। He has done the work, সে কাজটা করেছে। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো, আমি আম খেয়েছি। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। অর্থাৎ ভিউয়ার্স যে ক্রিয়া ইতিপূর্বে সংগঠিত হয়েছে তার করা শেষ হয়ে গেছে কিন্তু তার ফল এখন বিদ্যমান। অর্থাৎ আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো, আমি আম খেয়েছি, তার মানে আমার পেটে এখনও আম খাওয়ার ইয়েটা আছে, মানে পেটটা এখনও ভার আছে। ভিউয়ার্স হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটা করেছে। অর্থাৎ সে যে কাজটা করেছে তার ক্লান্তি হয়তো বা এখনও তার চোখে মুখে ফুটে আছে। তো ভিউয়ার্স যে ক্রিয়া ইতিপূর্বে সংগঠিত হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান সেই ক্রিয়াটাকেই মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এখন এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স বাংলা বাক্যে ক্রিয়ার শেষে খেয়েছি, করেছি, গিয়েছি, তার মানে আসি, আসো, আসেন। অর্থাৎ যদি এমন হয় যে মা ভাত খেয়েছে, মাদার হ্যাজ ইটেন রাইস, মা ভাত খেয়েছে। বাবা একটি বই পড়েছে, ফাদার হ্যাজ রিড এ বুক। ভিউয়ার্স এখানে একটা কথা বলি, কিছু কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর 3টা ফর্মই এক, যেমন রিড। তো ভিউয়ার্স এখন আমরা দেখব যে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে যদি আমরা ইন্টোগেটিভ করি বা নেগেটিভ করি তখন তার ফর্মটা কেমন আসে। তো ভিউয়ার্স অবভিয়াসলি কোনো একটা সেন্টেন্সকে ইন্টোগেটিভ করতে হলে অক্সিলারিটা আগে নিয়ে আসতে হয়। তাহলে যদি এমন হয় হ্যাভ আই ইটেন ম্যাঙ্গো, অর্থাৎ আমি কি আম খেয়েছি। ভিউয়ার্স এটাকে যদি নেগেটিভ ইন্টোগেটিভ করতাম তাহলে কেমন হতো, হ্যাভেন্ট আই ইটেন ম্যাঙ্গো, অর্থাৎ আমি কি আম খাইনি। ভিউয়ার্স এখানে আবার একটা জিনিস লক্ষ্য করুন যে হ্যাভেন্ট আই ইটেন ম্যাঙ্গো, আমি কি আম খাইনি, তার মানে একই সাথে নেগেটিভ এবং ইন্টোগেটিভ আছে। এখন ভিউয়ার্স আমরা দেখলাম যে পারফেক্ট টেন্সে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আসি, আছো, আসেন, ইয়াসি, ইয়াসেন এগুলো থাকে। কিন্তু ভিউয়ার্স এখন যখন আমরা এটাকে নেগেটিভ করলাম তখন দেখলাম যে না, এই ইয়াসি, ইয়াসো, আসেন ছাড়াও আরও কিছু থাকতে পারে। বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি নেগেটিভ হয় তাহলে সেটা কিন্তু নিও থাকতে পারে, যে আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটেন রাইস,
মা রান্না করেনি, মাদার হ্যাজ নট কুকড, মা রান্না করেনি। ভিউয়ার্স, তো এইভাবে এখন এই হ্যাভ এবং হ্যাজ, এই হ্যাভ হ্যাজের মধ্যে কোনটা কোথায় বসবে সেটা তো আমাদের জানতে হবে। যে হ্যাজ যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হ্যাজ বসে এবং অন্য সব জায়গায় হ্যাভ বসে। অর্থাৎ আমি আর একটা সূত্র এখানে বলি, একটু দেখেন লক্ষ্য করে ভিউয়ার্স। ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ, ওয়াজ, ওয়ার। ভিউয়ার্স, এই যে প্রধান অক্সিলারিগুলো, এই অক্সিলারিগুলোর মধ্যে কোনগুলো সিঙ্গুলার কোনগুলো প্লুরাল সেটা আমরা একটু লক্ষ্য করি। ভিউয়ার্স, সিঙ্গুলারটা শুরু হয় এস দিয়ে, সিঙ্গুলার, তার মানে প্রথমে এস থাকে, কিন্তু প্রকৃতপক্ষে এই সিঙ্গুলার ভার্ব যেগুলো অক্সিলারি ভার্বের মধ্যে, সেই ভার্বগুলোর শেষে কিন্তু এস থাকে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ইজ শেষে এস, তাহলে এটা সিঙ্গুলার। আর, হ্যাভ প্লুরাল, হ্যাজ শেষে এস, অবভিয়াসলি এটা সিঙ্গুলার। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ডাজ শেষে এস, অবভিয়াসলি এটা সিঙ্গুলার। ওয়াজ এর শেষে এস, তো অবভিয়াসলি এটা সিঙ্গুলার। অর্থাৎ অক্সিলারি ভার্ব মধ্যে সেই ভার্বগুলো সিঙ্গুলার হবে যে ভার্বগুলোর শেষে এস আসে হয়। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন বা পাস্ট পারফেক্ট টেন্সের গঠনটা কেমন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। ভিউয়ার্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন। এখন এই এক্সটেনশনের মধ্যে আর কি কি থাকতে পারে? ভিউয়ার্স, বিফোর এবং আফটার, ভিউয়ার্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তারপর ডট ডট বিফোর এবং আফটার দুইটা প্রিপোজিশন, এবং এই বিফোর আফটার দ্বারাও এই সেন্টেন্সটা সংযোজিত থাকতে পারে। তো ভিউয়ার্স, এই সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 ডট ডট বিফোর অথবা আফটার, তার মানে ভিউয়ার্স এই পারফেক্ট টেন্সটা অতীতকালে সংগঠিত দুটো ক্রিয়ার, একটা ক্রিয়া অপেক্ষাকৃত আগে সংগঠিত হয়েছিল এবং একটা ক্রিয়া অপেক্ষাকৃত পরে সংগঠিত হয়েছিল। হি হ্যাড রিটার্ন বিফোর আই কেম। ভিউয়ার্স, লক্ষ্য করুন, হি হ্যাড রিটার্ন, সে ফিরে এসেছিল, বিফোর আই কেম, আমি আসার পূর্বেই। ভিউয়ার্স, হি হ্যাড রিটার্ন বিফোর আই কেম, আমি আসার পূর্বেই সে ফিরে এসেছিল, আমি আসার পূর্বেই সে ফিরে এসেছিল। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে কোন ক্রিয়াটা আগে সংগঠিত হলো, যে হি হ্যাড রিটেন, সে ফিরে এসেছিল, রিটার্ন, হি হ্যাড রিটার্ন, সে ফিরে এসেছিল। ভিউয়ার্স, এই ক্রিয়াটাই কিন্তু আগে সংগঠিত হয়েছিল। বিফোর আই কেম, আমি আসার পূর্বেই, তাহলে আমি আসার পূর্বেই সে ফিরে এসেছিল, মানে সে আগে এসেছিল, আমি পরে এসেছিলাম, তো এটা পরে। ভিউয়ার্স, এই অতীতে সংগঠিত দুটো ক্রিয়ার যে ক্রিয়াটা অপেক্ষাকৃত আগে সংগঠিত হয় ওই ক্রিয়াটারই মূলত এই পারফেক্ট রূপ হয়, এবং বাকি যে ক্রিয়াটা থাকে সেই ক্রিয়াটার কিন্তু পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্স হয়। ভিউয়ার্স, যদি আমরা এরকম একটা কমন এক্সাম্পল লিখি তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ভিউয়ার্স, লক্ষ্য করুন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এটা একটা অংশ, এটা প্রিপোজিশন, দ্য ডক্টর কেম, অর্থাৎ ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল, অর্থাৎ ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল। অর্থাৎ ভিউয়ার্স, এখানে কোন ক্রিয়াটা আগে সংগঠিত হলো? অবভিয়াসলি দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গিয়েছিল বা রোগীটি মারা গেল। বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বেই, তার মানে রোগীটি মারা গেল, তারপরে ডাক্তার আসলো। তাহলে আগে যে ক্রিয়াটা সংগঠিত হয় সেই ক্রিয়াটাই হয় মূলত পারফেক্ট টেন্স, আর পরে যে ক্রিয়াটা সংগঠিত হয় সেই ক্রিয়াটা হয় ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্স। ভিউয়ার্স, এখন এটা আমরা বিফোরের ব্যবহার করুন। I came after the rain had started. ভিউয়ার্স, লক্ষ্য করুন যে I came after the rain
হ্যাড স্টার্টেড, তার মানে বৃষ্টি শুরু হওয়ার পরে আমি এসেছিলাম। ভিউয়ার্স লক্ষ্য করুন যে আই কেম, আমি এসেছিলাম আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড, বৃষ্টি শুরু হওয়ার পরে। ভিউয়ার্স লক্ষ্য করুন যে আমি এসেছিলাম বৃষ্টি শুরু হওয়ার পরে, তার মানে কোন ক্রিয়াটা সংগঠিত হলো আগে? ভিউয়ার্স সেই বৃষ্টি শুরু হওয়াটাই কিন্তু আগে সংগঠিত হলো, যে আই কেম আমি এসেছিলাম আফটার দ্য রেইন হ্যাড স্টার্টেড, পরে আমি এসেছিলাম। ঠিকই আছে ভিউয়ার্স, বৃষ্টি শুরু হওয়ার পরে এসেছিলাম, তার মানে কি বৃষ্টি কিন্তু আগেই শুরু হয়ে গিয়েছিল এবং আমি পরে এসেছিলাম। তো অবভিয়াসলি এই অংশটাই হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ দ্য রেইন হ্যাড স্টার্টেড এটাই হবে পাস্ট পারফেক্ট। আর এই যে আই কেম এটা হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে ভিউয়ার্স আমরা এখানে দেখলাম যে অতীতকালে সংগঠিত দুটি ক্রিয়ার একটি ক্রিয়া অপেক্ষাকৃত আগে সংগঠিত হবে এবং একটি ক্রিয়া অপেক্ষাকৃত পরে সংগঠিত হবে। তো আগে সংগঠিত যে ক্রিয়াটা সেটার পাস্ট পারফেক্ট ফর্ম হবে, আর পরে সংগঠিত যে ক্রিয়াটা তার হবে পাস্ট ইনডিফিনিট। এবং ভিউয়ার্স এখানে মনে রাখার একটা সহজ সূত্র আমি আপনাদের বলছি, সেই সূত্রটা মনে রাখলেই আমাদের এটা বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। ভিউয়ার্স লক্ষ্য করুন, before had, after had। ভিউয়ার্স লক্ষ্য করুন বিফোর হ্যাড, অর্থাৎ বিফোরের পূর্বেই হ্যাড বসে, অর্থাৎ বিফোরের আগের অংশটা পাস্ট পারফেক্ট হয়। আফটার হ্যাড, আফটারের পরে হ্যাড বসে, অর্থাৎ আফটারের পরের অংশটাই পাস্ট পারফেক্ট হয়। তো ভিউয়ার্স এখন আমরা ফিউচার পারফেক্ট টেন্সটা দেখি। ভবিষ্যৎকালে কোনো কাজ আগে বা পরে না বুঝিয়ে নির্দিষ্ট সময়ের পূর্বে বা নির্দিষ্ট সময়ের পরে সম্পূর্ণ হবে এমন বোঝালেই ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভিউয়ার্স ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা এখন দেখব। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3। লক্ষ্য করুন, I shall have eaten mango soon, অর্থাৎ আমি খুব শীঘ্রই আমগুলো খেয়ে ফেলবো। হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বাই মন্ডে, অর্থাৎ সে মন্ডের পূর্বেই কাজটা করিয়া থাকিবে। ভিউয়ার্স বাংলা বাক্যে করিয়া থাকিবেন এরকম যদি আসে তবে সেটাই ফিউচার পারফেক্ট টেন্স হয়। ভিউয়ার্স এখন কথা হলো যে এই ফিউচার পারফেক্ট টেন্সে যদি দুটো ক্রিয়া সংগঠিত হয় তখন কি হয়, যে একটা ক্রিয়া সংগঠিত হওয়ার পূর্বে আর একটা ক্রিয়া সংগঠিত হয়, তাহলে পূর্বে যে ক্রিয়াটা সংগঠিত হবে সেই ক্রিয়াটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর পরে যে ক্রিয়াটা সংগঠিত হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার যদি এমন হয়, I shall have completed my homework before I go to bed, অর্থাৎ আমি ঘুমাতে যাওয়ার পূর্বেই আমার বাড়ির কাজগুলো সম্পূর্ণ করিয়া থাকিব। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, I shall have completed my homework, আমি আমার বাড়ির কাজ করিয়া থাকিব বিফোর আই গো টু বেড, আমি ঘুমাতে যাওয়ার পূর্বেই, অর্থাৎ ভবিষ্যতে দুটো ক্রিয়া সংগঠিত হবে এবং একটা ক্রিয়া অপেক্ষাকৃত আগে সংগঠিত হবে। তো যে ক্রিয়াটা অপেক্ষাকৃত আগে সংগঠিত হবে সেই ক্রিয়াটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, আর যে ক্রিয়াটা অপেক্ষাকৃত পরে সংগঠিত হবে সেই ক্রিয়াটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বা নেগেটিভ করতে চাই তো অবভিয়াসলি আই শ্যাল হ্যাভ নট ইটেন ম্যাঙ্গো সুন, আমি খুব শীঘ্রই আমগুলো খেয়ে থাকিব না। এটাকে যদি আবার আমরা ইন্টারোগেটিভ করতে চাই তখন কি হতো, যে শ্যাল আই হ্যাভ ইটেন ম্যাঙ্গো সুন, আমি কি খুব দ্রুতই আমগুলো খেয়ে থাকিব। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবেন, এবং যদি সেখানে দুটো ক্রিয়া সংগঠিত হয় তো যে ক্রিয়াটা অপেক্ষাকৃত আগে সংগঠিত হবে সেই ক্রিয়াটা হবে আপনার ফিউচার পারফেক্ট টেন্স, আর যে ক্রিয়াটা পরে সংগঠিত হবে সেই ক্রিয়াটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখবো। ভিউয়ার্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস
হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস V4 অর্থাৎ ভার্বের সাথে আইএনজি প্লাস অতিরিক্ত অংশ। পূর্বেই একটা কাজ শুরু হয়েছে এবং সেই কাজটা এখনও চলমান, অর্থাৎ পূর্বে শুরু হয়ে এখনও সেই কাজটা শেষ হয়নি, এখনও কাজটা যদি রানিং থাকে তবেই ভিউয়ার্স সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভিউয়ার্স আমরা কয়েকটা এক্সাম্পল দেখলে এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ভিউয়ার্স লক্ষ্য করুন, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স যদি এমন হয়, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours। ভিউয়ার্স লক্ষ্য করুন, আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours অর্থাৎ আমি 2 ঘন্টা ধরিয়া একটা বই পড়িতেছি, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরিয়া একটা বই পড়িতেছি, অর্থাৎ আমি 2 ঘন্টা আগে বইটা পড়া শুরু করেছি এবং আমি এখনও সেই পড়ার কাজটা রানিং রেখেছি, অর্থাৎ পূর্বেই একটা কাজ শুরু হয়েছে এবং বর্তমানেও সেটা ঘটমান বা চলমান রয়েছে, এমন বোঝালেই সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন ভিউয়ার্স এখানে কথা হলো আমাদের দুইটা সিন্স এবং ফরের ব্যবহার আছে। তো ভিউয়ার্স সিন্স এবং ফর এটা দুটো প্রিপোজিশন আবার কনজাংশনের মতো ব্যবহার হয়। তো ভিউয়ার্স যদি এখানে বলা হয় যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, কখন থেকে বৃষ্টি হচ্ছে? তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অর্থাৎ সিন্সটা হইতে থেকেছে, বাংলা বাক্যে যদি হইতে থেকে চেয়ে বোঝায় তাহলে সেটা সিন্স হয়, আর যদি বাংলা বাক্যে ধরিয়া বা যাবৎ কথাটা থাকে তাহলে সেখানে ফর হয়, অর্থাৎ আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours অর্থাৎ 2 ঘন্টা ধরিয়া বা 2 ঘন্টা যাবৎ আমি বইটা পড়িতেছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ভিউয়ার্স এখানে আমাদের মনে রাখার আরও সহজ একটা সূত্র আছে। ভিউয়ার্স যদি নির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেখানে সিন্স হয়, আর যদি অনির্দিষ্ট সময় বোঝায় তাহলে সেখানে ফর হয়। যে আই হ্যাভ বিন রিডিং এ বুক ফর 2 hours আমি 2 ঘন্টা ধরিয়া বইটা পড়িতেছি। তো কোন 2 ঘন্টা সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা আছে না যে সেটা কি সকাল, বিকাল না সন্ধ্যা বা রাত, কিন্তু দেখেন যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সকাল থেকে মানে নির্দিষ্ট একটা সময় থেকেই এটা বোঝাচ্ছে। তো ভিউয়ার্স এই ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। ভিউয়ার্স তো এটাকে যদি আমরা নেগেটিভ এবং ইন্টোগেটিভ করি তাহলে অবভিয়াসলি অক্সিলারি ভার্বগুলো সাবজেক্টের আগে নিয়ে আসলে সেটা ইন্টোগেটিভ হবে, আর অক্সিলারি ভার্বের পরে যদি নট যোগ করা হয় তাহলে সেখানে কিন্তু সেটা নেগেটিভ হবে। তো ভিউয়ার্স আমাদের সময়ের স্বল্পতার কারণে সেগুলো আর দেখাতে পারছি না, ভিডিওটা ইতিপূর্বে অনেক বড় হয়ে গেছে। ভিউয়ার্স আমরা এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা দেখব। ভিউয়ার্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V4 অর্থাৎ সাবজেক্টের পরে যদি একটা হ্যাড বিন আসে এবং তারপরে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয় এবং আরও অতিরিক্ত কিছু অংশ থাকে, তো অবভিয়াসলি সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তো ভিউয়ার্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে হলে অতীতকালে 2টা ক্রিয়া সংগঠিত হয়েছিল এমন বোঝাবে এবং একটা ক্রিয়া সংগঠিত হওয়ার পূর্বেই অন্য ক্রিয়াটা সংগঠিত হয়ে সেটা চলমান ছিল, অর্থাৎ সেটা কন্টিনিউয়াস ছিল। ভিউয়ার্স তো আমরা একটা এক্সাম্পল দেখব। ইট হ্যাড বিন রেইনিং বিফোর উই কেম। ভিউয়ার্স এখানে লক্ষ্য করুন, বিফোর উই কেম, তো ইট হ্যাড বিন রেইনিং বৃষ্টি হইতেছিল বিফোর উই কেম আমরা আসার পূর্ব থেকেই, অর্থাৎ যে আমরা এসছিলাম বা আমরা এসেছিলাম সেটা ছিল পাস্ট ইনডিফিনিট এবং ইট হ্যাড বিন রেইনিং বৃষ্টি হইতেছিল সেটা ছিল পাস্ট পারফেক্ট, অর্থাৎ অতীতকালে দুটো ক্রিয়া সংগঠিত হয়েছিল এবং একটা ক্রিয়া সংগঠিত হয়ে সেটা অবিরত ছিল, অর্থাৎ সেটা কন্টিনিউয়াস ছিল এবং পরের ক্রিয়াটা পরে সংগঠিত হয়েছিল, অর্থাৎ পরে যে ক্রিয়াটা সংগঠিত হবে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স এবং আগে যে ক্রিয়াটা সংগঠিত হয়ে সেটা অবিরত চলছিল সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। ভিউয়ার্স আমরা আর একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। দে হ্যাড বিন ইটিং বিফোর উই কেম, অর্থাৎ আমরা আসার পূর্ব থেকেই তারা খাইতেছিল, অর্থাৎ দে হ্যাড বিন ইটিং তারা খাইতেছিল
বিফোর উই কেম, আমরা আসার পূর্ব থেকে, অর্থাৎ দুটো ক্রিয়া সংঘটিত হয়েছিল, যে আমরা এসছিলাম এটা একটা ক্রিয়া এবং তারা খাইতেছিল সেটা আর একটা ক্রিয়া। তবে যে ক্রিয়াটা আগে সংঘটিত হয়েছিল সেই ক্রিয়াটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যে ক্রিয়াটা পরে সংঘটিত হয়েছিল সেই ক্রিয়াটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স, আমরা এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা দেব। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল হ্যাভ বিন প্লাস বিফোর, অর্থাৎ সাবজেক্টের পরে যদি শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ এবং তারপরে একটা বিন থাকে এবং ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়, তবে সেই ইংলিশ স্ট্রাকচারটা শুধু দেখে আমরা বুঝে যাব সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ভিউয়ার্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা আসলে কি বোঝায়? ভিউয়ার্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো যে ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি কোনো একটা কাজ করিতে থাকিব, অর্থাৎ ভবিষ্যৎকালে কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি একটা কাজ করিতে থাকিব যদি বোঝায়, অর্থাৎ কোনো একটা কন্টিনিউয়াস থাকে এবং সেটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকে, তবেই সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours, অর্থাৎ আমি 2 ঘন্টা ধরিয়া পড়িতে থাকিব। ভিউয়ার্স, আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরিয়া পড়িতে থাকিব। ভিউয়ার্স, এমন হতে পারে হি উইল হ্যাভ বিন ইটিং সিন্স মর্নিং, অর্থাৎ সে সকাল থেকে খাইতে থাকিবে। ভিউয়ার্স, সে সকাল থেকে খাইতে থাকিবে, অর্থাৎ ভবিষ্যৎকালে যে কোনো একটা ক্রিয়া নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে যদি এমন বোঝায়, তবেই সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এই টেন্সের আলোচনাটা যদিও অনেক বড় ভিডিও আমি করে ফেলেছি, আপনারা যদি এটা মন দিয়ে দেখেন তো আমি আশা করছি যে আপনাদের টেন্স সম্পর্কে যাবতীয় যে সমস্যাগুলো ছিল সেই সমস্ত সমস্যাগুলোই আর থাকবে না। তো ভিউয়ার্স, আমি হয়তো আমার আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটা পেজ বা একটা পৃষ্ঠার মধ্যেই যেই 12টা টেন্স আয়ত্ত করা যায়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যে ধৈর্য ধরে দেখেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আপনার অভিমত যদি কিছু থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।